কিংবা একটা ভার্সিটি লেভেলে গিয়ে আমরা হচ্ছে ঠিক আছে, আমার ওর জন্য জোরে হাতে নিয়ে আমরা নিজেদেরকে একটা শব্দ করতে পারি। চমৎকার চমৎকার। আমি তোমার এই প্রশ্নের রেসপন্স করি, খুবই ভালো। এই যে এই বিষয়টা তুমি যে তুলে ধরেছো, তোমার কাছে সমস্যাটা মনে হয়েছে, খুবই চমৎকার। তুমি জানো যে জনাব তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিলেন, এবং এমন একটা জায়গাতে ছিলেন যেখানে কিন্তু গভীর রাতে যদি রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাও থাকে তাহলে সিগন্যালের রেড লাইটে কিন্তু থামতে হয়। এক্স্যাক্টলি। তুমি যদি রাস্তায় কোনো একটা দেখো যে কোনো একটা প্রাণী অসুস্থ আছে, তাকে কিন্তু ওখানকার কোনো একটা শিশু তাকে তুলে নিয়ে কিন্তু কোনো নিরাপদ জায়গায় রাখবে। রাস্তার পাশে যদি কোনো কলার খোসা থাকে তাহলে একটা শিশু সেখান থেকে কিন্তু সেটা ডাস্টবিনে ফেলবে। তার বাবা যদি তার গায়ে একটা হাত দেয় তাহলে সে 999 কিন্তু ফোন করবে। এক্স্যাক্টলি। কিন্তু বাংলাদেশে তুমি কি এমন ভিডিও দেখো না যে একটা মানুষকে পেটানো হচ্ছে বা নির্দয়ভাবে মারা হচ্ছে, তার ভিডিও করছে? তুমি কি সেটা ঠেকাতে দেখেছো? না না, সেটাই বললাম, মানে আমরা কিভাবে। তাহলে এই যে পারসেপশনটা, এই পারসেপশনটা পরিবর্তন তো রাজনৈতিক দল করতে পারে না। রাজনৈতিক দল সে ধারণাটা রাষ্ট্র করবে, কিন্তু যদি ক্ষমতা রাষ্ট্র করবে, রাষ্ট্র শুরু করতে পারে। Exactly. আমরা মনে করি যে এখন থেকে শিশুদের ভেতরে এই বিকাশ ক্ষমতা আনার জন্য জনাব তারেক রহমান আসলে, আমি কথাটি অফ দ্য রেকর্ড বলি আর কি, সেটা হচ্ছে যে উনি এটা ইনক্লুড করতে চেয়েছিলেন যে প্রত্যেক বাড়িতে অন্তত পোষা প্রাণী রাখার অভ্যাস করতে হবে, যাতে প্রাণীর প্রতি নির্দয়তা এটা যেন না হয়, সেটা যেন আমরা শিখি। একটা কুকুর যদি রাস্তায় ঘোরাঘুরি করে, স্ট্রে ডগ যেটা আমরা বলি গলির কুকুর, আমাদের বাচ্চারা কি করে এই কুকুরের সাথে? ওকে ধরে পিটায়, লেজের সাথে দড়ি দিয়ে ইট বেঁধে দেয়। এটা তারা খেলা মনে করে। কি জন্য? তারা এই সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে। তারা যে বস্তিতে যে বসবাস করে বা আসলাম, আমি বলি যে নিম্ন বর্ণের মানুষরা, একজন আরেকজনের সাথে, তার মার সাথে তার প্রতিবেশীর সাথে কি কথাবার্তা শুনেছে, সে খিস্তি খেউর, এটা দিয়ে শুরু করেছে। আমরা রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং এর জন্য ওয়েট করি, ফুট ওভারব্রিজ পার হই, রাস্তার পাশে ময়লা ফেলাটাকে আমরা অপরাধ মনে করি। আমরা কোনো এই কাজটা কিন্তু এই বাংলাদেশের মানুষের যখন দেশের বাইরে যায় তখন সে কিন্তু খুবই ডিসিপ্লিন। ওই সিঙ্গাপুরে কিন্তু কেউ কিন্তু একটা চুইংগাম ফেলে খেয়ে কিন্তু রাস্তায় ফেলবে না, একটা কলার খোসা কিন্তু প্র্যাকটিস ছিল, মানে না না না, এই বাংলাদেশের মানুষই করে। বাংলাদেশের মানুষই যখন অন্য দেশে যায় তখন কিন্তু সে আনরুলি হয়ে যায় না, তখন কিন্তু নিজেকে কিন্তু অ্যাডাপ্ট করার চেষ্টা করে। সেজন্য এটা হচ্ছে কি, আমাদের জেনেটিক একটা সমস্যা তৈরি হচ্ছে, জিনগতভাবে আমাদের ভেতরে এরকম একটা প্রবণতা ঢুকেছে যে আইন না মানাটা হচ্ছে বাহাদুরি এবং সভ্য থাকাটা হচ্ছে দুর্বলতা। তোমার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রীটাকে বলবো তো মেনা, ও কোনো অপদার্থ, এটা আবাল। কিন্তু আমাদের এই ধারণাটা পরিবর্তনের জন্য তুমি যে কথাটা বলেছো, আমাদের শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে আমরা এই জিনিসটাকে অন্তর্ভুক্ত করার কথা ভাবছি, শিশুকাল থেকে যেন এই পরিচর্যাটা হতে পারে। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। তাই প্রতি প্রয়োগ করে এইটা ভালো কথা। এই আচরণের পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এটা জনাব তারেক রহমানকে যখন বলেন, তারেক রহমানকে পরামর্শ দিন, ওই অ্যাপসে ঢুকে বলেন যে আপনি নিশ্চিত করুন, আপনি প্রধানমন্ত্রী হলে আমাদের লাইনে ফোন কর। হ্যাঁ, লাইনে ফোন করে বলে যে আপনি নিশ্চিত করুন যে আপনার নির্বাচিত হলে আপনার মাস্তানরা আমাদেরকে কোনো রকম ডিস্টার্ব করবে না। আমি স্বাভাবিক একজন সাধারণ মানুষ হিসাবে এই দেশের নাগরিক অধিকার ভোগ করতে চাই, কারো অনুগ্রহ এখানে আমার দরকার নাই। এটা তুমি লিখে একটা সাজেশন দিয়ে দাও। আসসালামু আলাইকুম। তুমি অনেকবার চান্স পেয়েছো, তোমাকে বেশি সুযোগ দেওয়া যাবে না। না না, পরে আরেকজন নতুন রাখবে, তুমি অনেকবার বলছো। আসসালামু আলাইকুম, আমি আসিফ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইসিটি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আলহামদুলিল্লাহ, আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি এটা স্কোপ অনেক, কিন্তু আমার বন্ধু বান্ধব যারা হচ্ছে বিবিএ তে পড়াশোনা করতেছে বা আর্টস ফ্যাকাল্টিতে পড়াশোনা করতেছে, দিন শেষে দেখা যাচ্ছে আমি আইসিটি পড়াশোনা করে ব্যাংকে গিয়ে জব করতেছি, বিপিএস দিতেছি। সো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে ফান্ডামেন্টাল ডিসিপ্লিনের যে জবটা, মানে আমি আইসিটি পড়ে আইসিটি ফিল্ডে জব করব, যে বিবিএ পড়বে সে বিবিএ পড়ে বিবিএর ফিল্ডে করবে, এইটা নিয়ে আমাদের পলিসি এখন পর্যন্ত হয় নাই, বা এরকম কোনো চিন্তা এখনো হয় নাই আসলে যে এটাকে আমরা কিভাবে ডেভেলপ করব। আমার সেকেন্ড কনসার্নের যে বিষয়টা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে উন্মুক্ত শিক্ষা চর্চা করার জায়গা ছিল। বিশ্ববিদ্যালয়গুলো আসলে তৈরি করা হয়েছিল শিক্ষা উৎপাদনের জন্য, কিন্তু এখন আমরা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচার গুলো দেখি, আলহামদুলিল্লাহ বিগত সরকার আমাদের প্রতি জেলায় জেলায় হচ্ছে বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা বলে গিয়েছে এবং তারা অনেকগুলো বিশ্ববিদ্যালয় করে ফেলেছে। আরেকটি দল হচ্ছে যে চেষ্টা করতেছে যে প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ করবে। বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইনস্টিটিউশনের কিন্তু অভাব নাই, ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি মিলা প্রত্যেকটা গলিতে গলিতে আপনি ইউনিভার্সিটি পাবেন। কিন্তু এই ইউনিভার্সিটি গুলো দিন শেষে সার্টিফিকেশনের বদলে যদি আমাকে একটা প্রজেক্ট, একটা অন্টারপ্রেনিয়রশিপের যে একটা উদ্যোগ, এই উদ্যোগ যদি আমাকে পলিসির মধ্যে থেকে নিয়ে আসা হইতো, আইনে যদি নিয়ে আসা হইতো, তখন আমার কাছে মনে হতো যে এমপ্লয়মেন্টের যে গ্যাপটা। আমি বুঝতে পেরেছি। তুমি এই লিফলেটটা দেখেছো বা কেউ দিয়েছে? এখানে দেখো তুমি, উদ্ভাবন, স্টার্টআপ, উদ্যোক্তা সহায়তা এবং প্রতিযোগিতা। তুমি যদি আইটি স্টুডেন্ট, আমি ডিটেলস করছি না, সময় নেই।
2 নাম্বার হচ্ছে আমরা আইটি বলছি ফ্রি সার্ভিস তরুণদের কমন প্লেসে দেবো। 3 নাম্বার কি হচ্ছে আমরা উদ্যোক্তাদের লোন নেব। 4 নাম্বার যারা আন্তর্জাতিক অঙ্গনে ফ্রিল্যান্সিং এর কাজ করে তাদের গেটওয়ে গুলো উন্মুক্ত করার চেষ্টা করব। তারপরে তথ্য প্রযুক্তি নতুন শিল্প খাতের কথা আমরা বলছি। কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বলছি ক্ষুদ্র এবং মাঝারি আইটি উদ্যোক্তা তাদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করব। এবং তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমাদের আইটি যে জনশক্তি বাংলাদেশে তৈরি হচ্ছে, ব্রেন ড্রেনের যে প্রশ্নটা আসলে খুব দুঃখজনকভাবে তারা বাইরে চলে যাচ্ছে। এই 4th বা 5th রেভলিউশনের ক্ষেত্রে সেটা আমাদের জন্য খুব দুঃখজনক। এবং এই 7টি 8টি পরিকল্পনায় সেটি আছে। আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে, আমরা বলছিলাম সমান সময় দেবো, দেখুন সমান সময় দিয়ে ফেলেছি। আজকে আর প্রশ্ন নিব না, আজকে আমাদের একটু বিদায় নিতে হবে। 6টার মধ্যে একটা প্রোগ্রামে ঢুকতে হবে, তোমাদের জন্য অনলাইনে ঢুকবো, এটা খুবই আনন্দময়। আচ্ছা লাস্ট একটা কোশ্চেন নিয়ে নিই। আচ্ছা এটার পরে এই দুটো প্রশ্ন করে ক্ষমা চেয়ে নেই। আর তোমরা যদি ব্যক্তিগতভাবে কথা বলতে চাও আমি হয়তো বা যেতে যেতে একটু কথা বলবো আমরা। এই দুটো শেষ প্রশ্ন। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, কুমিল্লা সরকারি ম্যাথস থেকে আসছি। আসলে আমি ম্যাথস নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি যে বিগত ফেসিস্ট সরকার আমলে আমি প্রথমে ম্যাথসের পরিচয় দিই। ম্যাথসের একাডেমিক ডিউরেশন হচ্ছে 4 বছর এবং 6 মাসের একটা ইন্টার্নশিপ আছে, জেনারেল হসপিটালে হয়। আমি বর্তমানে ইন্টার্ন করছি জেনারেল হসপিটাল। তো ম্যাথসের ফেসিস্ট সরকার আমল থেকে প্রায় 13 বছর ধরে নিয়োগ বন্ধ, যেখানে বাংলাদেশের বেকারত্ব একটা বড় সমস্যা। সেখানে প্রায় ম্যাথস থেকে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে লাইসেন্স প্রাপ্ত বেকার ছাত্র আছে প্রায় 40,000-এর উপরে এবং রানিং স্টুডেন্ট আছে বর্তমানে প্রায় 60,000-এর উপরে। সেক্ষেত্রে আমরা 4 বছর একাডেমিক পড়াশোনা করে 6 মাস ইন্টার্নশিপ করে দক্ষ হওয়ার পরও আমার তৃণমূল পর্যায়ে যে স্মার্ট চিকিৎসা দেওয়ার দরকার আমরা সেটা থেকে বঞ্চিত। এবং আওয়ামী সরকার আমলে যে ফেসিস্ট আমলে আমাদের নিয়োগ বন্ধ করে রেখে বিভিন্ন জেলাতে সিভিল সার্জন নন মেডিকেল পার্সন নিয়োগ দিয়েছে, কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দিচ্ছে, সেখানে নন মেডিকেল পার্সন দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে 4 বছর একাডেমিক পড়াশোনা করে 6 মাস ইন্টার্নশিপ করার পরও আমাদেরকে বেকার হিসেবে রাখা হচ্ছে। ফেসিস্ট সরকার আমল যে আমাদের উপর যে জুলুমটা করেছে সেটা কি বিএনপি সরকার ক্ষমতা আসার পরও কি করবে সেটা আমার জানার। ঠিক আছে, তুমি ম্যাথস স্টুডেন্ট না? জি জি, সরকারি ম্যাথস। কোথায় সরকারি ম্যাথস? কোথায়? কুমিল্লা সরকারি ম্যাথস। হ্যাঁ, কুমিল্লা সরকারি ম্যাথস। কুমিল্লা সরকারি ম্যাথস, এটা কি আগের বিল্ডিং এ আছে? না, এটা যে গোল মার্কেটে আসছে মানে যেটা মেডিকেল কলেজ হওয়ার পরে পরবর্তীতে গোল মার্কেট চলে আসছে ট্রান্সফার। তোমাদের ম্যাথস অন্য জায়গায় চলে গেছে? জি। আচ্ছা ঠিক আছে, ম্যাথস এর বিষয়টা আমি জানি, ম্যাথস এর বিষয়টা জানি। এটা একটা বলতে পারো যে সরকারি অদূরদর্শী কিছু পরিকল্পনার কারণে তোমাদের কর্মজীবনের ভবিষ্যৎটা একেবারে জটিল হয়ে গেছে। জি জি। আমাকে তুমি বলো যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি যখন নিয়োগ পাও তোমার পরের পদোন্নতি কি? যে আমাদের পদোন্নতি নাই এবং যে হায়ার এডুকেশন নাই। আমরা হায়ার এডুকেশনের জন্য দীর্ঘ আমরা আন্দোলন করে আসছি। আমি জানি তো, প্রশ্নের উত্তরটা জানি, সবাইকে শোনানোর জন্য বললাম। অর্থাৎ তুমি যে পদে ঢুকবে সেই পদে তোমার রিটায়ারমেন্টে যেতে হবে, এটা কোনো জবের কোনো স্ট্রাকচার হতে পারে না। অথবা তোমার যদি কর্মদক্ষতা বৃদ্ধি করার কোনো সুযোগ না থাকে তাহলে তোমার কোনো উন্নতির কোনো সুযোগও নাই তোমার। সুতরাং এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ প্রবলেম, আমরা এই দুটো জিনিসকে জানি। তোমাদেরকে যদি আমরা এই দুটো জায়গাতে সমাধান করে দিতে না পারি তাহলে তোমাদের জন্য পদ সৃষ্টি করে কোনো লাভ নেই। কারণ তুমি এই পদের থেকে লাভটা কি তোমার? তুমি তো সারা জীবন কি ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই পদবি নিয়ে চলবে তুমি সারা জীবন? এটা হতে পারে না। ফলে তোমাদের উন্নয়নের জন্য যে পরিকল্পনা করা যায়, তুমি যদি মূল স্রোতে আসতে চাও তাহলে যে দক্ষতা মাত্রা তোমাকে অর্জন করতে হবে সেটা তো তুমি অর্জন করবে নাকি? এমনি এমনি তো তোমাকে কেউ দিবে না। তো ওই বিষয়টা আমাদের চিন্তায় আছে। ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম, আমি তানজিম রহমান। আমি এডিএক্সএল কারিকুলাম থেকে এ লেভেলসে পড়াশোনা করছি। কি পড়ছো? এডিএক্সএল কারিকুলাম থেকে এ লেভেলসে। আমার কোশ্চেনটা হলো, আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে এখন স্টার্টআপ নিয়ে অনেক গ্রো করছে, বাট বাংলাদেশে আনফরচুনেটলি এই জিনিসটা গ্রো করা পসিবল হচ্ছে না, শুধুমাত্র আমাদের ইনভেস্টমেন্টের কারণে। এন্ড এমনও হচ্ছে যে আমার লজিক্যাল প্ল্যানস আছে, আমার সবকিছু নিয়ে রেসপন্সিবিলিটি আছে, বাট আমার শুধুমাত্র ইনভেস্টমেন্টের জন্য আমার স্টার্টআপটা গ্রো করা হচ্ছে না। তো বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তখন এই স্টার্টআপ গ্রো নিয়ে তাদের কি প্ল্যান? এবং যদি এটা আমি পেয়েছি, তোমার উত্তরটা পেয়েছি। প্রথমে ভালো লাগলো তুমি এটা ভিন্ন কারিকুলাম পড়ছো, এটা ভালো লাগলো এবং রিপ্রেজেন্টেশনটা এখানে হয়েছে। সেটা হচ্ছে স্টার্টআপ নিয়ে আমিও কথা বলেছি যে স্টার্টআপের একটা কোশ্চেন, যদি বিএনপি সরকার যদি এটা নিয়ে লোন যদি নেওয়ার যদি কোনো লোন দেওয়ার আমি মানে ওইটাই বলছিলাম, তুমি মিস করেছো বোধহয়। স্টার্টআপে আমরা বলছি এক্সিস্টিং স্টার্টআপ, অন্য দল বলছে সংখ্যা বাড়াবে, আমরা সেটা না বাড়িয়ে এক্সিস্টিং স্টার্টআপের প্রবলেমগুলো সলভ করতে চাই এবং তার মধ্যে লোনও সম্ভব এবং সেই ইন্টারেস্ট এফোর্ডেবল থাকবে। ইন্টারেস্ট আমরা ম্যানেজমেন্ট কস্ট ইন্টারেস্টে। আমরা শেষ করতে চাই একটু আমি একটু আমাদের
যিনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, তোমাদের অনেকে মেডিকেলের, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমি ওনাকে দিচ্ছি। এটা আমরা পরিসমাপ্তি করব, তারপর আশা করি যে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার পরে দেখা হবে, কথা হবে। একটু শেষ করি আমরা। আমি তোমাদের কাছে প্রথমে তোমাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাই বলে যে এই তরুণ প্রজন্ম কথা শোনে না, আজকে সেই কথাটি তোমরা ভুল প্রমাণ করছো। তোমাদের সবার জন্য আমরা একটা হাততালি দিই। আমরা তোমাদের প্রশ্ন বা জিজ্ঞাসার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। হয়তো শতভাগ প্রশ্নের উত্তর তোমাদের আমরা দিতে পারিনি, শতভাগ সন্তুষ্টি যে অর্জন করেছি এ দাবি করব না। তোমাদের কি মনে হয় না যে কোনো একটা রাজনৈতিক যাদের ভিশন রয়েছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে, তাদের এইরকম করে তোমাদের মতো তরুণদের সাথে বারবার ইন্টারাকশন করা, এটা শুধুমাত্র ভোটের উদ্দেশ্যে না? কারণ আমি জানি যে তোমাদের এখানে অনেকে আছে যারা ভোটারই না, কিন্তু তারপরে তোমাদের সঙ্গে আমরা কথা বলতে কেন এসেছি? এই জন্য এসেছি, আমাদের পরিপূর্ণভাবে এই পরিকল্পনার পুরো টার্গেট হচ্ছে তোমরা। আগামীর বাংলাদেশ যদি তোমাদের জন্য নিরাপদ করতে না পারা যায়, তাহলে এই শুধুমাত্র নির্বাচনের ক্ষমতা গ্রহণ এটা কি কোনো কাজের কথা না? তোমাদের কি মনে হয়েছে তোমাদের এই আলোচনা থেকে তোমরা কি আমাদের যে কথাগুলো আমরা বলতে চেয়েছি, আমাদের যে কথাগুলো তোমাদের আমাদের কাছে যেটা জানতে চেয়েছো, এই যে সেতু বন্ধনের কিছুটা অগ্রগতি হয়েছে এখানে? কিছুটা কি তোমরা তোমাদের মনের কথাগুলো তোমরা বলতে পেরেছো কিছুটা? আর আমরা যেটা বলতে চেয়েছি সেটা তোমরা কিছুটা বুঝতে পেরেছো, এটা বিশ্বাস করো? তাহলে আমি আর কথা বাড়াই না। আগামী দেশ গড়ার জন্য তোমাদের দায়িত্বটা সবচেয়ে বেশি। তোমরা অনেকে হয়তো ভোটার, অনেকে ভোটার নও, কিন্তু এটা সত্যি কথা যে তোমরা কিন্তু সেই ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করতে পারো। একজন শিক্ষিত একটা মানুষ যখন সাধারণ মানুষকে বলে যে আমি তাদের কথায় কনভিন্সড, দেখো আমি একজন মেডিকেল কলেজের শিক্ষক, উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ও একটা বিজনেস এন্টারপ্রেনার। আমাদের কারো কিন্তু রাজনীতি করবার কোনো দরকার নেই। আমরা প্রত্যেকে তার নিজ নিজ পেশায় কিন্তু যথেষ্ট আনন্দের সাথে আছি, যথেষ্ট সম্মানের সাথে আছি। কিন্তু তারপরেও আমরা এই কথাগুলো কেন বলতে এসেছি? এই কারণে এসেছি, মনে হচ্ছে যে রাজনীতিকে একসময় কি মনে করা হতো, রাজনীতি মানে হচ্ছে ডিবি পুলিশের রিমান্ড, হারুনের ভাতের হোটেলে যাওয়া, মামলা মোকদ্দমা খাওয়া, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া। কিন্তু তারপরেও রাজনীতি ছাড়া দেশ কি চলে বলো? রাজনীতিকে আমরা আমাদের